যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে বাংলাদেশে একটি সংবাদ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্ভিকতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা অবগত আছেন যে স্ক্রিনে যে থাম্বনেইলটা দেখেছেন, আসলে বিগত 3 মাস ওবায়দুল কাদের তিনি বাংলাদেশেই ছিলেন। 3 মাস পরে কিভাবে ইন্ডিয়াতে পালিয়ে গেল, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখান থেকে আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। মোটা দাগে আজকে এটাই ছিল আজকে কোর্টের প্রসিডিংস। দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা, সেটা যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না, তারা আইন অনুযায়ী কাজ করছেন না। আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে, এটা আপনার আইনগত দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন, আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে। আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না, তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাবো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয়, আপনারা আইন, সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে। এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন, সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে। সেটাও চলমান আছে, পাশাপাশি গুমের ব্যাপারেও চলমান ছিল আমাদের, কিন্তু গুমের ব্যাপারে যেহেতু একটা কমিশনের একটা পূর্ণাঙ্গ একটা বড় ধরনের তদন্ত আমরা পেয়েছি, এটা আমাদের জন্য হেল্প করবে আর কি, হেল্পফুল হয়েছে। আমরা ওই রিপোর্টটাকেও গ্রহণ করব, পাশাপাশি আমাদের নিজস্ব তদন্ত সংস্থাও কাজ করবে এর বাইরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঘুমের ব্যাপারে তো আমাদের তদন্ত সংস্থা অবশ্যই আলাদাভাবে তদন্ত করবে, কিন্তু যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত একটা কমিশন, সেখানে একজন বিচার বিভাগীয় ঊর্ধ্বতন বিচারপতির নেতৃত্বে এই কমিশনটা হয়েছে এবং এই ডকুমেন্টটা একটা অফিসিয়াল ডকুমেন্ট। কাজের এই ডকুমেন্টটাকে আমরা অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে আমাদের এই আইনে অ্যাডমিসেবল হবে, এই তথ্য প্রমাণ হিসাবে এটা গ্রহণযোগ্য হবে। এর বাইরেও এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করব এবং অকাট্য রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। তবে গুম কমিশনের যে প্রতিবেদন, যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি, সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে, আমরা তাদের কাছ থেকে এটা চাইব এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য, সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য, এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব। এই মামলার যে তদন্ত প্রক্রিয়া, এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম। কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার। আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি, এটার মাত্রা এত বেশি, কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনও বলার সময় আসেনি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা।
এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি, প্রসিকিউটার্স, ইনভেস্টিগেটর্স, তারা দিনরাত খাটাখাটনি করছেন, পরিশ্রম করছেন। আমরা চেষ্টা করব জাতির যে এত বড়, জাতির এই জনতার উপরে, ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ, রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত 16 বছরে, এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্ভিকতার সাথে বাংলাদেশ চালিয়েছে, সেই ওবায়দুল কাদের, যিনি সরাসরি 5ই আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, মারার নির্দেশ দিয়েছিলেন। তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন। সেই ব্যক্তিটি বাংলাদেশে আরাম আয়েসে নাকি 3 মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে। বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী, তথা আপনি যদি শেখ হাসিনাকে 1 নাম্বার অপরাধী মনে করেন, তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের 2য় নাম্বার অপরাধী। এবং অনেক ক্ষেত্রে যদি তাকে আপনি 1 নাম্বারও ধরেন তাও ভুল হবে না, এই জন্য যে দালালি করতে করতে, চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার, খুন খারাপি, হত্যা, রাজধানী, লুটতারাজ, মানুষকে মারা, পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা, প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা, এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব। তিনি খবরটা এখন পর্যন্ত সত্য না হোক, সেটাই আমি কামনা করি যে তিনি এই দেশেই থাকুক, দেশেই তাকে গ্রেপ্তার করা হোক। কিন্তু খবরের সত্যতা যদি ঘটে যায়, তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছেন। কিন্তু আবারও আমি আশাবাদী যে তিনি যাবেন না, বা এখানে আছেন বলে আমি ধরে নিয়ে সেটা আমি আশা পোষণ করতে পারি। কিন্তু খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটা আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য অবশ্যই একটি অশনি সংকেত এবং আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। প্রশাসন জানে না, পুলিশ জানে না ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন, এটা আমার কাছে বোধগম্য নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব, আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব, আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে 600-র মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশে আপনি আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে, কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন। কিন্তু কোনো খুনি, কোনো অপরাধী, কোনো লুটেরা, কোনো ধর্ষণকারী, কোনো হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে, তাদের প্রতি সিম্পিথি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই। যদি ওই 600 লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে, এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে, আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় আনডকুমেন্টেড কোনো কিছু থাকার কথা না। অতএব এই 600 লোকের বায়োডাটা সহ আপনার কাছে আছে। এই 600 লোকের ডাটা জাতির কাছে প্রকাশ করুন। তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই বাংলাদেশ, সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, ওই 600 লোকের যেমন বিচার করতে হবে, পাশাপাশি 600 লোকের তালিকা প্রকাশ করতে হবে, পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে,
এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে। আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব, আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে, ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে, প্রত্যেককে দিতে হবে, এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে। তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো সংস্কার, আইন, নির্বাচন কোনো কিছুতে লাভ নাই, যতই আমরা খুনি, লম্পট, দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দেই। কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ, সে আবার খুন করার জন্য উদ্গ্রীব হবে। অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম, ওবায়দুল কাদেরের ইস্যুটা, এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে। এই কাণ্ডর কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না, কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। কারণ এই অভদ্র কিংবা ভদ্র, আপনি বলেন, ভদ্র তো বলার সুযোগ নেই, এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন, এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শুট করবে। এই শব্দই বলেছে যে শুট করার নির্দেশ দেওয়া হয়েছে, অতএব কেউ সামনে যেন না যায়, সামনে যেন না বের হয়। তো যে লোক সরাসরি শুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে। অতএব আওয়ামী লীগের এই খুনিদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই। আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না। কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে, কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে, এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন, তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না। ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই দোসরদেরকেও কিন্তু শায়েস্তা করা হবে বাংলার মাটিতে। অতএব সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই। জনগণ এখন একটা জিনিস দেখতে চায়, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার, তার ফাঁসি, এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি, এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। খুনের বদলে খুন, যারা খুন করেছে এই খুনিদেরকে কোনো ক্ষমা করার সুযোগ নাই, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। জাতির হৃদয়ের রক্তক্ষরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে। অতএব এই ইস্যুতে কোনো ছাড় নাই। এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে ছাড় হতে পারে। নির্বাচন 5 দিন আগে হবে না পরে হবে, কে কোন দল করবে, কি করবে করবে না, কে ক্ষমতায় আসবে, কখন আসবে, ভিন্ন জিনিস। কিন্তু এই ফেসিবাদের দোসর যারা খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা ওই যে কি বলে আমাদের বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্ত কমিটি করতে যাচ্ছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, এই তদন্ত কমিটিতে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো মদতপুষ্ট ব্যক্তি দায়িত্ব পেতে পারবে না। এমন তদন্ত কমিটি করতে হবে যারা নিরপেক্ষ তদন্ত করে আমার এই ভাইদেরকে সুষ্ঠু সুন্দরভাবে তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া করবে। কারণ একদিকে 57 জন অফিসারকে ওই সময় হত্যা করেছে পরিকল্পিতভাবে, আবার একই দিকে একই জায়গায় নির্দোষ পিপলদেরকে আজকের মামলার আসামি করে তাদেরকে এই প্রায় যুগ হয়ে যাচ্ছে, 1 যুগ, তাদেরকে সেখানে জুলুম করে জেলের মধ্যে বন্দী রাখছে, এবং হাজার হাজার ফ্যামিলি আজকের বিপদগ্রস্ত। অতএব এই তদন্ত কমিটির আমি সুষ্ঠু তদন্ত দাবি করি, এবং তদন্ত কমিটিকে নিশ্চয়ই একটা সুন্দর তদন্ত কমিটি হতে হবে যারা ন্যায়নিষ্ঠার সাথে বিচার করবে। এবং আমি মনে করি এই বিডিআর বিদ্রোহের মূল সেখানেও নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে বিচার কাঠগড়ায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের 2টি ডিসিশন নিয়েছে।
এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার ৮০,০০০ কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং আপনার পুতুল কি বলে আর একটা হচ্ছে তার যে শেখ রেহানার মেয়ে, এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই, তাদের এই তদন্ত করতে হবে এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময় এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের, প্রত্যেককে সেখানে অবশ্যই আমাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে তদন্ত করে আইনের মাধ্যমে এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দুর্নীতি করেছে, এই ৮০,০০০ কোটি টাকা তো এটা তো একটা জায়গা, ৯টা প্রজেক্টে। আপনারা জানেন যে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার ওই কি বলে মানে উন্নয়ন প্রজেক্ট, এটা সেটা বেপচা, এরকম করে প্রায় ৮টা প্রজেক্ট, ৯টা প্রজেক্টের এত হাজার কোটি টাকা, কিন্তু এর বাহিরে কত কোটি কোটি টাকা যে তারা লোপাট করেছে সেটার বিচার করতে হবে। এবং আজকের একটি জিনিস নতুন করে এসেছে সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহাল। আমি এই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালই শুধুমাত্র নয়, বরং এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা যারা বাতিল করেছিল, বিগত দিনে যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে এই ধরনের অপকর্ম করেছিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব, আওয়ামী লীগের কোনো নাম নিশানা রাখা যাবে না। যারা রাখবে তাদেরকেও প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। চোর, লুটেরা, গুন্ডা, খুনি, এই আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। ওবায়দুল কাদেরের গ্রেপ্তার সহ তাদের অন্য যত ধরনের দোষর আছে তাদেরকে গ্রেপ্তারের উদাত্ত আহ্বান জানিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে কমেন্টস করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি সামনে একটা ভিডিও বানাবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চ্যানেল 9 মিনিটে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।